আমাদের অনুরোধ তিনি আমাদের উদ্দেশ্যে যেন অবশ্যই কিছু বলেন। একটা জোরে হাততালি হবে, মায়েরা উদ্যোগী হবে। পরম ব্রহ্ম হরিচাঁদ গুরুচাঁদ শান্তি মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম। আজকে যে মহা সম্মেলন আমাদের মধ্যে উপস্থিত চলচ্চিত্র জগতে সনাতন মহাগুরু মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে আছে। তৎসহ সম্মানিত মঞ্চ এবং আমার সামনে এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সকলকে আমার গৌরব অভিনন্দন, আমার শুভেচ্ছা। আমি গত 5 বছর আপনাদের আশীর্বাদে এখানে সাংসদ ছিলাম। আমি এলাকার আমার লোকসভা এলাকার বিভিন্ন প্রান্তে যথাসাধ্য চেষ্টা করেছি ডেভেলপমেন্ট পৌঁছে দেওয়ার। তবে এই এলাকার একটা দুঃখজনক ঘটনা না বললেই নয়, অনেকের কাছে এই বিষয়টা অজানা। এই পঞ্চায়েতে আমি প্রায় 75 লক্ষ টাকা এখানকার ডেভেলপমেন্টের জন্য দিয়েছিলাম। তখন টিএমসি পঞ্চায়েত ছিল, কিন্তু সেই পঞ্চায়েত ভোটের আগে সেই কাজ করেনি। 6 মাস সেই 75 লক্ষ টাকা পঞ্চায়েতের অ্যাকাউন্টে ছিল। 6 মাস পরে তখন এখানে পঞ্চায়েত ভোট শুরু হওয়ার আগে সেই টাকা তারা ফিরিয়ে দেয়। এখনো পর্যন্ত সেই 75 লক্ষ টাকা সুদ হয়ে 19,000 টাকা তাদের অ্যাকাউন্টে আছে। যদি কারো জানার ইচ্ছা হয়, আমাদের এখানে আমাদের পঞ্চায়েতের প্রধান বসে আছে। তো এই অবস্থা তৃণমূলে ডেভেলপমেন্টের টাকা 6 মাস কাটিয়ে তার ইন্টারেস্ট নিয়ে পর্যন্ত সেই কাজ করেনি। এটা ভাবা প্রয়োজন যে বাংলায় পরিবর্তন হবে কিনা। বাংলার পরিবর্তনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারকে কেন্দ্রে মজবুত করতে হবে। আমি আমার বেশি বক্তব্য রাখবো না, মিঠুনদা বসে আছেন মঞ্চে। শুধু বলতে চাই যে ভারত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্বপ্ন দেখেছেন বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের সকলের এক হতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। এই কর্মকাণ্ডকে করতে গেলে ভারতের বিকাশ মানে পশ্চিমবঙ্গের বিকাশ, পশ্চিমবঙ্গের বিকাশ মানে বাংলা লোকসভার বিকাশ, বাংলা লোকসভার বিকাশ মানে হরিণঘাটা বিধানসভার বিকাশ। তাই এই বিকাশকে ধরে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির বিকল্প কিছু নেই। আমরা জানি সিএ কিছুদিন আগে 11ই মার্চ আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন সোসাইটি। তা নিয়ে বিভৎসভাবে এই রাজ্যের যে শাসক দল সেই শাসক দল সেটা নিয়ে বিরোধিতা করছে এবং মানুষকে পদে পদে ভুল বোঝাচ্ছে যে তাদের নাকি ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। আমি আপনাদের ভিতরে কনফিডেন্স দিতে চাই এবং মাননীয় মোদীজি গ্যারান্টি দিতে চাই, সিএ ভারতবর্ষের আইন, সিএ ভারতবর্ষের সংবিধানে পরিণত হয়েছে। যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের প্রত্যেককে সিএ অ্যাপ্লিকেশন করা জরুরি। এর কারণ আপনারা জানেন
ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ আমাদের যারা বাংলা থেকে আসা, তাদের ঘরের সন্তানরা যখন পাসপোর্ট ইনকোয়ারি করতে যান, তখন ৭১ সালের আগের দলিল দেখাতে হয়, মাথার ডকুমেন্ট দেখাতে হয়। এটা নিশ্চিত থাকবেন যে ভোটার কার্ড আর আধার কার্ড থাকলে তো যদি সিটিজেনশিপ থাকে, তাহলে আমাকে ৭১ সালের আগের দলিল দেখাতে হয় কেন? তার মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন, পদে পদে পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন ভোটার কার্ড সরকার থাকলে আপনি নাগরিকত্ব অ্যাপ্লাই করবেন না। আবার পুলিশ মন্ত্রী হয়ে ওনার ডিআইবি ইনকোয়ারিতে ৭১ সালের আগে দলিল চান পাসপোর্ট ইনকোয়ারির সময়। এটা মাথায় রাখতে হবে। যদি ভোটার কার্ড আর রেশন কার্ডে আমার সিটিজেনশিপ হয়ে যায়, তাহলে ৭১ সালের আগে দলিল বা কাগজে দলিল দেখাতে হবে কেন? কাস্ট সার্টিফিকেট করতে গেলে ৭১ সালের আগে দলিল বা নথি দেখাতে হবে কেন? বার্থ সার্টিফিকেট করতে গেলে ৭১ সালের আগে দলিল বা নথি দেখাতে হবে কেন? কেন ভোটার কার্ড আর রেশন কার্ড কমপ্লিট হবে না? এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর কাছে চাইছি, আপনাদেরকেও চাইতে হবে। সবকা বিকাশ মোদীর যে কথা, সেই কথা যদি আমরা রাখতে হয়, তাহলে ভারতবর্ষকে আগামী 2047-এ যেভাবে আমরা বিকট বিকাশ লাভের যে মধ্যে ঊর্ধ্বমুখী করে তুলতে চাইছি, তার জন্য ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সিটিজেনশিপ কার্ড নিতে হবে বা সিটিজেন হতে হবে। যতক্ষণ না পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে সিটিজেনশিপ থাকবে, আমাদের দেশ থেকে সন্ত্রাস কোনোদিনও বুঝবে না। আমাদের দেশ থেকে কোনোদিনও এই যে অশান্তি গণ্ডগোল এগুলো মিটবে না। সরকারের কন্ট্রোলে সিটিজেনশিপ থাকা দরকার, জরুরি। আর দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে অনলাইনে পোর্টালে ইমপ্লিমেন্টেশনের জন্য যে সাইট দেওয়া হয়েছে, সেখানে যে ডকুমেন্টারিগুলো আছে, আমি আপনাদের কনফিডেন্ট দিতে চাই কোন বাংলাদেশের ডকুমেন্টস লাগবে না, একজন ব্যক্তিও বাংলাদেশের ডকুমেন্টস লাগবে না। পাশাপাশি আপনার যদি এখানে চাকরি করেন, চাকরির কোনো সমস্যা হবে না। আপনি যদি কোনো হাই এডুকেশন করেন, তার সার্টিফিকেটের কোনো সমস্যা হবে না। আপনার বিজনেস সার্টিফিকেটের কোনো সমস্যা হবে না। ইভেন আপনার যদি কোনো দলিল থাকে, জমি, তা নিয়েও কোনো সমস্যা হবে না। যে কোনো ব্যক্তি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন। সিটিজেনশিপ আমাদের দরকার, আর দরকার যখন আমাদের সিটিজেনশিপ আসবে, তখন আর ডিআইবি ইনকোয়ারিতে ৭১ সালের আগে দলিল আমাদের দিতে হবে না, বা ফ্যামিলির তলা থেকে যে পানি চাই সেটাও দিতে হবে না। মুখ্যমন্ত্রীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে সিএ হলে, ডিআইবি ইনকোয়ারিতে টাকা চাইতে পারবে না। আপনাদের সিটিজেনশিপ কার্ড দেখে নাগরিকত্ব আপনাদের প্রমাণ হবে, ওতেই পাসপোর্ট আপনাদের করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তেলেঙ্গে ডুবে চলে পড়ছেন কেন জানেন? ওনার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বন্ধ হয়ে যাবে যদি সিএ চালু হয়, যদি ইমপ্লিমেন্ট হয়, যদি নাগরিকত্ব পায়। তাই সাধারণ মানুষকে আমি সতর্ক করার জন্য বলছি, এরা যে মিথ্যাচার দিচ্ছে, ডিটেনশন ক্যাম্পের কথা বলছে, এগুলো শুধু ভোট ব্যাংকের রাজনীতি। ৬৫ বছর ধরে সমাধান না হওয়া যে সমস্যা, সেই সমস্যাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, গৃহমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষে সেটাকে সমাধানের লক্ষ্যে পৌঁছচ্ছে। আপনারা সকলে একটা বিষয় জেনে রাখবে, সিএমপিকেশনে যদি সমস্যা হয়, তাহলে সাংসদ হিসেবে আমার কাছে চলে যাবে। আমরা আপনাদের উইদাউট ডকুমেন্ট কোন রকম খরচা না করে আমরা সিএমপিকেশনের ব্যবস্থা করে দেবো। এটাই আমাদের লক্ষ্য। বিকশিত ভারত গড়ার জন্য আমাদের আগামী দিনের বিকাশ জারি থাকবে। আর যদি বলেন ৩৯ পাতা কেন সিএ হলো, ৩৯ পাতা সিএ তাদের জন্য যারা আল কায়দা নিয়ে ভারতবর্ষে ঢুকতে চাইছে, আইএসআই জঙ্গি নিয়ে ভারতবর্ষে ঢুকতে চাইছে, তাদেরকে আমরা সিটিজেনশিপ দেবো না। তাদের সিটিজেনশিপ দেওয়া হবে না, যে কারণে এত কঠিন প্রসেস তৈরি করা হয়েছে। কিন্তু আমার এখানকার যারা সাধারণ মানুষ, সবাইকে আমি নির্ভয় দিতে চাই,
আপনাদের কোনো ডকুমেন্টারি লাগবে না, সেলফ ডিক্লারেশন এবং সাংসদ বিধায়করা এবং আমাদের যে সংগঠনগুলো আছে সরকার রেজিস্ট্রিকৃত সংগঠন তারা আপনাদের সার্টিফিকেট করে দিলে আপনাদের নাগরিকত্ব কনফার্ম হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারতবর্ষের সকলকে সিটিজেনশিপ নেওয়া দরকার, যারা যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছে, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলকে আমার আরেকবার ধন্যবাদ। আমার সকলের প্রতি আমার ভালোবাসা জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা। সকলে মিলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আগামী কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যাকে পাবো বলে আমরা সকলে বলি, সে মাননীয় শান্তনু ঠাকুর মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের সদা সর্বদা যে সম্মাননা আমরা পৌঁছে দিয়ে আমাদের প্রিয় বর্গের উদ্দেশ্যে কখনো কখনো তো সুযোগ হয় তাদেরকে সেই সম্মান জানাবার বহিঃপ্রকাশ ঘটানো। আজ সেই বহিঃপ্রকাশ সম্মানে জানাবার সুযোগ এসেছে মহাগুরু চক্রবর্তীর উদ্দেশ্যে, শান্তনু ঠাকুর মহোদয়ের উদ্দেশ্যে এবং সেই সঙ্গে আরো উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা সম্মাননা জ্ঞাপন করছি তাদের উদ্দেশ্যে যারা এসে আজকের এই মঞ্চকে আরো বেশি করে আলোকমুখর করে তুলেছেন, আরো বেশি করে প্রাণবন্ত করে তুলেছেন, যাদের বলিষ্ঠ বক্তব্যের আমরাও মনে মনে এই বিশ্বাস অর্জন করেছি আগামী দিনে আরো একবার মোদী সরকার इस बार 400 पार। মঞ্চে এই মুহূর্তে আমাদের সকলের প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনি উপস্থিত রয়েছেন, তাকে সম্মাননা জানাচ্ছি আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে এবং সেই সঙ্গে আয়োজক কমিটির সকল সদস্য বন্ধুদের পক্ষ থেকে, আমাদের অঞ্চলের পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা সকলে তাকে স্বাগত জানাই। আজ সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের জেলারই আমরা একজন মানুষ। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না যে উনি কিন্তু আমাদের জেলা মানুষ, আমাদের প্রিয় মানুষ, এই প্রজ্ঞার সন্তান মহাগুরু মিঠুন চক্রবর্তী। বাংলারই ছেলে, এই বাংলার ভূমিপুত্র, আমাদের সকলের প্রিয় মানুষ মহাগুরু মিঠুন চক্রবর্তী। নমস্কার। আপনারা সবাই হ্যালো হ্যালো সবাই পেছনে আসুন, সবাই ওরা দেখতে পাচ্ছে না, পেছনে আরো 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 পেছনে। ভাগ্যিস আমি এই মাইকটা কেড়ে নিলাম, তাহলে সন্দেহ হয়ে যেত ফুল আর ফটো নিয়ে। ভাই ভাই হিন্দি বলবো না, বাংলা চলো ফিরে চলো। না না চশমা খুলবো না, যেখানে যাবো সেখানে বলবে চশমা খুলুন, চশমা খুলুন, চশমা খুলবো কেন? আরে চশমা খুলিনি বলে চোখটা বেঁচে গেল। ওই যে আমি দেখে এসছি আপনাদের এই মুঠো মুঠো ফুল নিয়ে চোখে বেড়েছিল, ওই জন্য চশমাটা পরে থাকি। মুখ দিয়ে সাদা বেরিয়েছে মানে সারাটা কালার ভালো হয়েছে। আমি জানি ওখান দিয়ে উঠছিলাম, দাদা চশমাটা খুলে চোখটা দেখা, তোমার চোখটা কি সুন্দর। আমি জানি ভাই আমার চোখটা সুন্দর। আমার একজন মহিলা কি বললেন,
এই বয়সে কি দেখতে হয়, এটা সত্যি তো। একটাই বাঙালি আছে, একটা বাঙালি আগুন জ্বালিয়ে দিয়েছে ভারতবর্ষে, বোম্বে জ্বালিয়ে দিয়েছে, পৃথিবী জ্বালিয়ে দিয়েছে। এটা না বললেও তোদের স্বীকার করতে হবে, কিছু করার নেই। এখানে উপস্থিত যত আমার মতুয়া ভাই বোন আছে সবাইকে আমার অভিনন্দন। আমার যারা মুসলমান ভাই বোনরা আছেন তাদের সালাম আলাইকুম, আদাব। এবার আমি বক্তৃতা দিই না এখানে, এটা একবার এটা বলা উচিত। অভিনন্দন জানাচ্ছি দেবদাকে, খননকে, রাজকামলকে, প্রদীপকে, তারককে, মীনাক্ষীকে, ভনককে, তমাককে, পানিকে, অনিমা, নিরুপমা এবং দুলালকে সবাইকে আমার অভিনন্দন। এবং যারা বাকি রয়ে গেছে ওটা পড়ে, আর যাকে সব থেকে বেশি অভিনন্দন জানাবো তিনি আমার সামনে বসে গেছেন, খাদ্যনুদা। খাদ্যনুদার জন্য একটু স্পেশাল কথা বলা আছে, আমার জন্য একটু সময় দিচ্ছি। এবার আমি বক্তৃতা দিই না, বক্তৃতা দিয়েছে সন্তানুদা, দেবুরা সবাই মিলে আপনাদের সব কিছু ভুলিয়ে দিয়েছে। আমি বক্তৃতা দিই না, আমি খালি ছোট ছোট কথা বলবো আপনাদের, সেগুলো শুনবেন। আমাদের বিপক্ষে যারা আছেন তারা স্টেজে উঠে মানে সকাল থেকে সন্ধ্যা অবধি ওরা মিথ্যে কথাই বলে। ওদের মিথ্যে লগ্নে জন্ম, আর রাশি হল দুর্নীতি। দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্নে ওদের জন্ম। ওরা সকাল থেকে সন্ধ্যা অবধি মিথ্যে কথা বলে। কি কি মিথ্যে কথা বলে সেটা আপনার সামনে প্রুফ করে দেখাচ্ছি। ছাত্ররা বললেন না সিএএটা বলে নাকি করলে পরে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে, তোমরা মরে যাবে, তোমরা বেঘর হয়ে যাবে। তাহলে ভয় দেখান, এই 10 বছর ধরে ভয় দেখিয়েছেন। আমার একবার ভয় দেখাচ্ছেন মুসলমান ভাই বোনদের, একবার ভোটে জিতে আসুক, তারপরে দেখবে যা ওই বলে না দুধের গান কই, যারা দুধ দেয় তারা লাথি খাওয়া গেল, দুধ দেওয়া বন্ধ করলে ওদের লাথি মারা যাবে শিওর। এই পার্টি যে সকাল থেকে মিথ্যা কথা বলে, যে কি বলছে সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, এটা আমার জন্য, আপনার জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। আমি যদি কাল করে ভুল করি আমাকেও সে মাসুলটা দিতে হবে। খালি আপনার কাছে আধার কার্ডটা জালি নয়, আসলি হতে হবে। তারপরে দেখছি আপনাদের কে তাড়ায়। যদি কেউ তাড়ায় আমাকে ডাকবেন, এই মাঠ থাকবে, থুতু ফেলবেন, আর আমি চাটবো। এই গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আমি চাটবো। এখানে বড় কি দেবো? এত বড় মিথ্যে কথা বলে যাচ্ছে বারবার, রোজ সিএ আপনাকে তাড়িয়ে দেবে। চলুন আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ চলে যায় যার কাছে আসলি আধার কার্ড আছে, যারা পয়সা দিয়ে নকলি আধার কার্ড করেনি, আধার কার্ড থাকা মানেই আপনি ভারতের নাগরিক, তাকে ভাগ করে দেখান। এই একা দাঁড়াবো মাঠে, থুতু ফেলবে না, আমি ছাড়বো। খালি মিথ্যে কথা, সকাল থেকে নিঃসন্দেহে মিথ্যে কথা। কি বলছেন? আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, সবাইকে প্রত্যেক দিন 100 দিনের টাকা দিচ্ছে না। ওই টাকাটা দেবে কেন? আপনি আগে হিসেব তো দিন। আপনি হিসেব দেবেন না। আরে বাবা যদি 100 টাকা দেয়, যা মুদির দোকান থেকে এটা কিনে নিয়ে আয়, বাবা হিসেব চাইবে তো দিন। এটা বিজেপি কিনে দিন, খালি বলছে বিজেপি। এটা বিজেপির পয়সা নাকি? এটা আপনার আমার সবার পয়সা। আর এই পয়সাটাকে গার্ড করে কে? সিএজি ক্যাগ একটা এজেন্সি, যে প্রত্যেক রাজ্যের হিসেব রাখে। শুধু বাংলা নয়, প্রত্যেক রাজ্যের হিসেব থেকে তারা জানায় এদের হিসেব ঠিক আছে, এদের টাকা রিলিজ করবে। আর পশ্চিমবঙ্গের জন্য লিখে রেখেছে এদের হিসেব মিলছে না, এদের টাকা দেবেন না।
এটা বিজেপি বলেনি, এটা ক্যাক বলেছে, হিসেব নিচ্ছে না। আপনি যদি এতই সাহস থাকে যে বিজেপি 100 দিনের টাকা দেননি, একটা কাজ করুন, একটা প্রেস কনফারেন্স করুন, সেই প্রেস কনফারেন্সে আপনার হিসেবটা নিয়ে দেখান, এই দেখুন হিসেব দিয়েছি, হিসেব মিলে গেছে, তারপরেও টাকা দিচ্ছে না। আবার আপনার সামনে আমি চ্যালেঞ্জ করছি, আমাকে তো নেবেন না, কিন্তু আপনার সাথে সেই মিছিলে অন্য ফুটপাত দিয়ে আমিও হাঁটবো, আমি বলবো এবার পয়সা দিন, সব হিসেব মিলে গেছে। উনি বলেছে এতদিন বলেছে মনে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে, হিসেব দেওয়ার নাম নেই। তারা বাথরুম পর্যন্ত চুরি করে দিয়েছে। প্রধানমন্ত্রী 12,500 টাকা দিয়েছে বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি বলবেন? বলছে বাড়ি হচ্ছে না, এই যে আবাস যোজনায় টাকা কিচ্ছু হয়নি, আমি এত বাড়ি তৈরি করে দেবো। কেন করবেন? আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যান, সেখানে দেখবেন আবাস যোজনায় কোন বাড়ি 30% হয়েছে, 40, 50, 60, 70% আটকে গেছে। কেন আটকে গেছে? বলছেন পয়সা দিচ্ছে না, শেষ হবে। ঠিক আছে, খুব ভালো। তাহলে এই যে অসম্পূর্ণ বাড়িগুলো রয়েছে, আপনি নতুন করে করছেন না, ওই টাকাটা দিয়ে এইগুলো পূর্ণ করুন না। কত লোকের ভালো হবে, কত লোকের মাথায় ঠাই হয়ে যাবে, সেটা করবেন না। কেন? প্রধানমন্ত্রীর নাম হবে। এই বাড়িগুলো যদি শেষ করি তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে, আমি করবো না। আরে এদের ভোট ব্যাংক ভুল বুঝবেন না, এদের ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয়। আমি বলছি এদের কিন্তু ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয়, এদের ভোট ব্যাংক হলো দুর্নীতি, কারাপশন, এদের ভোট ব্যাংক। আমি চ্যালেঞ্জ করছি, 100%-এর মধ্যে 90% তৃণমূলের সবাই করা, 10% নয়। এই যারা হাতে ফ্ল্যাগ নিয়ে ঘোরেন না, তাদের পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি, তারা কোনো না কোনো ভাবে এই কারাপশনের সাথে যুক্ত আছে, আর কেউ না কেউ ইনডাইরেক্টলি ওদের সাথে যুক্ত আছে। তাহলে কোন সভ্য সমাজ এই পার্টির সাথে যুক্ত থাকতে পারে না, ইম্পসিবল। এই যে কেন বললাম কারাপশন, দেখুন না, যদি চান একদিনে উনি এই দুর্নীতি শেষ করতে পারেন, কেন করছেন? উনি জানেন দুর্নীতি শেষ হলে আমার সরকার চলে যাবে, আর কেউ আমাদের ভোট করবে না। যেহেতু দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবেই, যেভাবেই দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবে, সেই জন্য পশ্চিমবঙ্গে এখন পরিবর্তন দরকার। আর যদি এইবারে পরিবর্তন না হয়, তাহলে জেনে রাখবেন আমাদের পশ্চিমবঙ্গের কালকে দিন খুবই খারাপ হবে। সেই দয়া করে মনে রাখবেন, ছাড়বেন না। কারণ আপনাদের একটা কথা এবার আমি জিজ্ঞেস করব, আমি কাউকেই বলবো না আমার কথা শুনে আপনি কাউকে ভোট করুন, আমি কাউকে বলবো, আমি কিছু প্রশ্ন করবো। হ্যালো, ও দিদি, চুপ করে থাকুন, নইলে পেছনে চলে যাবেন। আমি একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনি হ্যাঁ আর নাতে আপনারা জবাব দেবেন। বিজেপি কোন দুর্নীতিগ্রস্ত পার্টি না, জোরে বলুন না। এরা গরু চুরি করে, কয়লা চুরি করে, এরা বিদ্যা চুরি করে, রেশন চুরি করে, সেই রকম একটা পার্টি। এমনই একজন সৎ এবং স্বচ্ছ এই শান্তনু তাকে সিলেক্ট করেছে, এই হলো বিজেপি। আর ঠিক অপোজিটে দেখুন একটা পার্টি আছে, জোরে বলবেন, এরা দুর্নীতি করে, গরু চুরি করে, পানি চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই পার্টি একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে, তার নাম নেই। তাহলে দুর্নীতি করা পার্টি যদি একজনকে সিলেক্ট করে, আপনি তাকে ভোট করবেন না এই স্বচ্ছ সৎ লোকটাকে ভোট করবেন? ভোট দেওয়ার আগে যদি 5 মিনিট থাকবেন, তারপরে ভোট করবেন, আপনার চোখের সামনে সব ক্লিয়ার হয়ে যাবে। বলে না অন্যায় অভিযানে কেউ ওই লাঠি নেন, কেউ ওই লাঠি
লিখে ও কাঁদলে দেখবে কেমন তুমি খেয়ে। এগুলো তো হয়ে গেল এক কথা। এবার একটু ভালোবাসার কথা বলি। ভালোবাসার কথা এটা, শান্তনুদাকে আমি কথা দিয়েছি যে হরিণঘাটা যদি জিতে আসে শান্তনুদা, আমি আবার এখানে আসবো, এখানে একটা মঞ্চ হবে, আর যে গানটা দেখলে এটা একটু পুরোটা হবে আমি করবো, বিরাট ভাবে জলসা করবো। সেদিনের অপেক্ষায় রইলাম, আপনারা সবাই আমার সাথে থাকবেন। কারণ দুঃখটা কোথায় জানেন? এই আমাদের গোড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভালো থাকবে, জোরে আমার সাথে একসাথে বলুন, জয় শ্রীরাম। কম মনে হচ্ছে এখান থেকে, জোরে জয় শ্রীরাম। ভালো থাকবেন। না আমি যাদের কথা দিচ্ছি খালি তারা ঠিক আছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।